আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 237 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত কোন আসনে কে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বিকেল 5টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানাবো 3 আসনে প্রার্থী হবেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 232 আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া 6 আসন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ। খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও গুলির ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, আটক হয়নি কেউ। এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানাবো গণ-অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে অর্থনীতিতে এফডিআইয়ের রেকর্ড 19.13% প্রবৃদ্ধি। গণ-অভ্যুত্থানের পর প্রতি দেশে সরকার পতন হওয়ার পর থেকেই বিদেশি বিনিয়োগ কমতে থাকে, কিন্তু বাংলাদেশে অত্যন্ত সৌভাগ্য যে বাংলাদেশের বিনিয়োগ শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পর আরও 19.13% প্রবৃদ্ধি হয়েছে, যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য আরও সুসংবাদ বয়ে আনবে। এবং সর্বশেষ জানাবো জানুয়ারির পরিবর্তে মার্চে হবে বিশ্ব ইজতেমা, বললেন মুফতি কেয়াফায়েতুল্লাহ আজহারি। জানা গেল এবার ইজতেমার তারিখ পরিবর্তন করা হয়েছে। এবার ইজতেমা জানুয়ারিতে নয়, বরং জানুয়ারিতে নির্বাচনের আমেজ থাকবে, সুতরাং ফেব্রুয়ারির শেষের দিকে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষ হওয়ার পর এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। গত বছর ইজতেমা নিয়ে দেশে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এবার তাই ইজতেমা নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার চায় ইজতেমা যেন নতুন সরকার এসে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করুক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 237 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত কোন আসনে কে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার 3 নভেম্বর বিকাল 5:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন করবেন বগুড়া 6 আসনে। আর ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে খালেদা জিয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচন করবেন। এছাড়াও আলোচিত উল্লেখযোগ্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ভোলা 3 আসনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, ঢাকা 8 আসনে মির্জা আব্বাস, ঢাকা 3 আসনে গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা 12 সাইফুল ইসলাম নীরব, ঢাকা 6 ইশরাক, ঢাকা 14 সানজিদা ইসলাম তুলি, নেত্রকোনা 4 লুৎফুজ্জামান বাবর, ঢাকা 19 সালাউদ্দিন, সিরাজগঞ্জ 2 ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা 2 আমানুল্লাহ আমান, কুমিল্লা 1 ড মোহাম্মদ মোশারেফ হোসেন, চাঁদপুর 1 এহসানুল হক মিলন, ঢাকা 16 আমিনুল হক, লক্ষ্মীপুর 3 শহীদুদ্দিন চৌধুরী আনি, চট্টগ্রাম 7 হুম্মুম কাদের চৌধুরী, কক্সবাজার 1 সালাউদ্দিন, কক্সবাজার 4 শাহজান চৌধুরী, চট্টগ্রাম 1 নুরুল আমিন, চট্টগ্রাম 13 সারোয়ার জামাল নিজাম, নোয়াখালী 1 মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী 3 বরকতুল্লাহ বুলু, কিশোরগঞ্জ 4 অ্যাডভোকেট ফজলুর রহমান,
কিশোরগঞ্জ ৩, ডক্টর ওসমান ফারুক ময়মনসিংহ ১, এমরান চালে প্রিন্স নরসিংদী ২, ডক্টর আব্দুল মঈন খান ফরিদপুর ২, শামা ওবায়েদ টাঙ্গাইল ৮, আহমেদ আজম খান। এছাড়াও বগুড়া ৬ আসন থেকে ভোটে নামবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩ আসনে প্রার্থী হবেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ৩ নভেম্বর সন্ধ্যায় গুলশানে কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন। দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসন থেকে লড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া ৬ আসন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, যেসব আসনে প্রার্থী দেয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড় দেওয়া হবে। প্রার্থী ঘোষণার আগে দুপুর 12:30টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় ৫ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক হয়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবারের নির্বাচন হবে ইতিহাসে সবথেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা এবং নিহতের ঘটনায় বিক্ষোভ। খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও গুলির ঘটনায় বিকাল ৪টা এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, আটক হয়নি কেউ। সোমবার ৩ নভেম্বর বেলা ১১টায় খানজাহান আলী থানা বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতারা অভিযোগ করে বলেছেন, ঘটনার পর এত সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আসলে বিএনপির নেতৃত্ববৃন্দরা এই বিক্ষোভ মিছিল করার আগে তাদের কেন্দ্র কার্যালয়ে ঢুকে বড় এক নেতাকে হত্যা করা হয়েছে এবং তাদের কেন্দ্র কার্যালয়ে গুলি করা হয়েছে এবং ভাঙচুর চালানো হয়েছে। বিএনপির নেতাকর্মীরা অনেকেই মনে করেছিল তারা ক্ষমতায় চলে এসেছে, তবে বিভিন্ন জায়গায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা দেখে বোঝা যায় আসলে বিএনপি সাংগঠনিকভাবে কতটা দুর্বল একটি রাজনৈতিক দল। তারা এখনও তাদের প্রধান প্রধান কার্যালয়ে সুরক্ষা দিতে পারে না। অর্থাৎ আগে যেমন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সবকিছু একবার বন্ধ হয়ে গেছিল, তখন কিন্তু আওয়ামী লীগের সরকার পুলিশ দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেয়। তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে বিএনপি কোনোভাবেই তাদের কেন্দ্র কার্যালয় খুলতে পারেনি। তখন বোঝা গিয়েছিল বিএনপি সাংগঠনিকভাবে একরকম দেউলিয়া হয়ে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং বিএনপি এখনও আসলে সাংগঠনিকভাবে একরকম দুর্বল অবস্থানেই রয়েছে, সেটি তাদের বর্তমান বিভিন্ন কার্যকলাপ থেকেই বোঝা যায়। গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে অর্থনীতিতে এফডিআইয়ের রেকর্ড ১৯.13% প্রবৃদ্ধি। গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে দেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই বৃদ্ধি পেয়েছে ১৯.13%, যা বৈশ্বিক প্রবণতা সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের অর্থনৈতিক পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। সাধারণত বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ হ্রাস পায়, কিন্তু বাংলাদেশে এই ধারায় একমাত্র ব্যতিক্রম হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্বব্যাংকের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে সম্প্রতি বছরগুলোতে বিশ্বে যেসব দেশে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সেসব দেশে পরবর্তী এক বছরে এফডিআই উল্লেখযোগ্য হারে কমেছে। উদাহরণস্বরূপ ২০২২ সালে শ্রীলঙ্কার এফডিআই কমে ১৯.৪৯%, ২০১৯ সালের পর চিলিতে কমেছে ২৫.৬৮% এবং সুদানে ২০২১ সালের পর এফডিআই কমেছে ২৭.৬০%। এছাড়াও ইউক্রেনে ২০১৪ সালের পর ৬১.২১%, মিশরে ২০১১ সালের পর ১০৭.৫৫%, ইন্দোনেশিয়ায় ১৯৯৮ সালের পর এফডিআই হ্রাস পেয়ে ১৬১.৪৯% হয়েছে। তবে এই ধারায় হ্রাসের প্রবণতার বিপরীতে বাংলাদেশের এফডিআইয়ের উল্টো চিত্র। দেশের অর্থনীতি স্থিতিশীলতা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশে
বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক মহলের গভীর আস্থার প্রতিফলনে বিষয়ে সোমবার ৩ নভেম্বর বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা আশিক চৌধুরী বলেছেন, বাংলাদেশে সবথেকে বড় গুণ হল শত প্রতিকূল পরিবেশ সত্ত্বেও বাউন্স ব্যাক করার অদ্ভুত ক্ষমতা। এই সংস্থাটি তার দারুণ একটি প্রতিফলন ঘটিয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ প্রচণ্ডভাবে হ্রাস পায়, কিন্তু আমরা দেখছি উল্টা। সঠিক ইকোনমিক পলিসি সেট করা থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক, এনবিআর ইত্যাদি সংস্থার আন্তরিকতা ও প্রাইভেট সেক্টরে আদম্য সম্মিলিত প্রচেষ্টায় একক হয়েছে। এখন বাংলাদেশ আগের থেকে অনেক ভালো কিছু করছে।